আরে বোনজি, আমার কথাটা তো একটু শুনুন। আরে কি শুনবো অর্পণা? আমি ভেবেছিলাম আপনার মেয়ে দেখতে আপনার মতোই সুন্দরী হবে, কিন্তু আপনার মেয়ে তো একেবারে কুচকুচে কালো। কিন্তু বোনজি, রূপ তো ওপরওয়ালার দান, এতে আমাদের কি করার আছে? অর্পণার বারবার অনুরোধ সত্ত্বেও বনলতা নিজের ছেলের সাথে মালতীর বিয়ে দিতে রাজি হন না এবং সেখান থেকে চলে যান। এরপর মালতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এবং তার মাকে বলে, মা, আর কতদিন এমন চলবে? তুমি কেন আমার বিয়ের পেছনে পড়ে আছো? আমাকে কেউ বিয়ে করবে না, তাই দয়া করে আমার জন্য পাত্র খোঁজা বন্ধ করো। মালতী কথা বলতেই তার ছোট বোন দিশা কলেজ থেকে বাড়ি ফিরে আসে এবং বড় বোনের কথা শুনে বলে, চলো, অন্তত তুমি জানতে তো পারলে যে তোমার বিয়ে আর কখনোই হবে না, তাই এবার এই রোজকার নাটক বন্ধ করো। এ কথা বলে দিশা নিজের ঘরে চলে যায়। ছোট বোনের কথায় মালতীর খুবই কষ্ট লাগে, কিন্তু তার করারই বা কি ছিল? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। অন্যদিকে অর্পণা তার মেয়ে মালতীর জন্য এদিক ওদিক ঘুরে সম্বন্ধ খুঁজতে থাকে। একদিন অনিমা নামে এক মহিলা তার দুই ছেলে বিশাল আর অমিতকে নিয়ে অর্পণার বাড়িতে আসে এবং দুই ছেলের সাথে অর্পণার দুই মেয়ের বিয়ে ঠিক করে দেয়। কয়েক মাস পরেই ধুমধাম করে মালতী ও দিশার বিয়ে হয়ে যায় এবং তারা হাসি খুশি শ্বশুর বাড়ি চলে যায়। কিন্তু সেখানেও দিশা মালতীকে ছোট করার কোনো সুযোগ ছাড়ে না। সে মনে মনে বলে, মনে হচ্ছে শাশুড়ি মা আমার এই কালো কুৎসিত বোনকে একটু বেশি পছন্দ করছেন। আমাকে যে কোনোভাবে হোক শাশুড়ি মাকে নিজের দিকে টানতে হবে, তবেই আমি এই পুরো সংসারে রাজত্ব করতে পারবো। সেই দিন থেকে দিশা তার শাশুড়ির কান ভাঙাতে শুরু করে এবং নিজের বোন মালতীর বিরুদ্ধে উস্কানি দেয়। ফলে অনিমার ব্যবহার মালতীর প্রতি ধীরে ধীরে বদলে যায়। একদিন তিনি বলেন, আরে অলক্ষী, যখন দেখি তখনই ঘরে শুয়ে আরাম করছিস। ঘরের সব কাজ কি তোর মা এসে করে দিয়ে যাবে? মালতী বলে, মা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই ঘরের কাজ করতে পারবো না। আপনি বরং দিশাকে বলে দিন, এমনিতেও তো রোজ আমিই সব কাজ করি। দিশা পাশ থেকে বলে, দেখছেন মা, দেখছেন, ও আপনার সামনেও কত মুখে মুখে তর্ক করছে, আপনার কথা কেমন অবজ্ঞা করছে। অনিমা রেগে গিয়ে বলেন, দিশা একদম ঠিক বলছে, তুই দিন দিন খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস। আমার বাড়িতে তোর মতো কুঁড়ে বউয়ের কোনো জায়গা নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই বলে অনিমা মালতীর হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দেন। সেই সময় মালতীর স্বামী অমিত কাজের সূত্রে শহরের বাইরে ছিল, তাই সে এসবের কিছুই জানত না। মালতী একা এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ বনের মধ্যে সে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর দেখতে পায়। মালতী বলে, জানি না এই ঘর কার, কিন্তু আপাতত এই ঘরে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মালতী সেই কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। অনেকদিন না খেয়ে থাকায় সে খুব দুর্বল হয়ে পড়ে। সে কাজ খোঁজার সিদ্ধান্ত নেয় এবং গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এতে সে একবেলার খাবার আর কিছু টাকা পেত, কিন্তু সেই টাকায় সংসার চালানো কঠিন ছিল। একদিন মালতী ভাবল, কতদিন এভাবে মানুষের বাড়িতে কাজ করব? কেননা আমি নিজের কোনো কাজ শুরু করি। আমি তো পার্লারের কাজ খুব ভালো জানি, কিন্তু পার্লার খোলার জন্য মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিতে হবে। মালতী মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে একটা ছোট পার্লার খোলে, কিন্তু অনেক দিন কেটে গেলেও তার পার্লারে কেউ আসে না। একদিন কিছু মেয়ে পার্লারের সামনে দাঁড়িয়ে বলাবলি করছিল, আরে দেখো, এই কালো মহিলাটার পার্লারে কে যাবে? কে জানে ও মানুষের কেমন মেকআপ করে। ও যখন নিজের চেহারায় কোনো সৌন্দর্য আনতে পারছে না, তখন অন্যদের কি করবে? অন্য এক মেয়ে বলে, ঠিক বলেছিস, ওর মুখ দেখলেই তো ভয় লাগে, কত কালো আর কুৎসিত। আজকাল যে কেউ পার্লার ঘুরে বসে যায়। মেয়েদের কথা শুনে মালতীর খুব মন খারাপ হয়। সন্ধ্যায় কুঁড়ে ঘরে ফিরে সে দুঃখ ভরা মনে বলে,
হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত কালো করে কেন বানালে? এই কালো রঙের জন্য আমার পার্লারেও কেউ আসতে চায় না, সবাই আমার পেছনে নিন্দা করে। যদি সময় মতো মোড়ল মশাইয়ের টাকা শোধ করতে না পারি, তবে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মালতী ফুপিয়ে কাঁদতে শুরু করে। হঠাৎ পুরো ঘরে একটা আলো ছড়িয়ে পড়ে এবং তার সামনে এক সুন্দরী পরী আবির্ভূত হয়। পরী বলে, ভয় পেও না মালতী, আমি এক পরী, আর এই কুঁড়ে ঘরটিও আমারই তৈরি। আমি তোমার সম্পর্কে সব জানি, তাই আজ তোমাকে সাহায্য করতে এসেছি। এই দুনিয়ায় কালো হওয়াটা যেন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা সত্যি নয়। তুমি দেখতে কালো হতে পারো, কিন্তু তোমার মন দুধের মতো পরিষ্কার। তাই আমি তোমাকে এক জাদুকরী শক্তি দিতে চাই। এই বলে পরী মালতীর হাত স্পর্শ করতেই চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ে এবং মালতী দুধে আলতা ফর্সা হয়ে যায়। পরী বলে, মালতী, আজ থেকে তোমার হাতে জাদুকরী শক্তি আছে। তুমি যদি কোনো মানুষের মুখ স্পর্শ করো, সে পরীর মতো সুন্দর হয়ে যাবে। এতে তোমার পার্লার খুব ভালো চলবে। মালতীর খুব আনন্দ হয় এবং সে পরীকে হাত জোড় করে ধন্যবাদ জানায়। পরদিন মালতী যখন পার্লারে যায়, তখন রিয়া নামের এক কালো মডেল মেয়ে তার কাছে আসে এবং বলে, শোনো, আমার খুব ভালো মেকআপ করে দাও, আর আজ আমার একটা মডেলিং শো আছে। মালতী বলে, ঠিক আছে ম্যাম, আপনি বসুন, আমি আপনার মেকআপ করে দিচ্ছি। মালতী রিয়ার মুখে ফেস পাউডার লাগাতেই রিয়ার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যায় এবং সে অসম্ভব সুন্দরী হয়ে ওঠে। নিজেকে দেখে রিয়া অবাক হয়ে বলে, ওয়াও, তুমি তো আমার রূপই বদলে দিলে। সত্যি তোমার হাতে জাদু আছে, বিশ্বাসই হচ্ছে না আমি এত সুন্দর হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এই নাও আমার তরফ থেকে কিছু বাড়তি টাকা। শোতে গিয়ে রিয়ার নতুন রূপ দেখে সব কালো মেয়েরা অবাক হয়ে যায় এবং তার ফর্সা হওয়ার রহস্য জানতে চায়। রিয়া তাদের মালতীর পার্লারের কথা বলে দেয়। পরদিন থেকেই মালতীর পার্লারে কালো মেয়েদের ভিড় জমে যায়। মালতী একে একে সবার চেহারা ফর্সা করে দেয় এবং তার পার্লার পুরো গ্রামে বিখ্যাত হয়ে যায়। তার অনেক আয় হতে থাকে। অর্পণা আর দিশা যখন এই খবর জানতে পারে, তখন তারা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়। তারা মালতীর পার্লারে এসে ক্ষমা চায়। শাশুড়ি অনিমা বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। দিশাও বলে, দিদি, আমাকেও ক্ষমা করে দাও। আমি সব সময় তোমার গায়ের রং নিয়ে মজা করেছি। মালতী শান্তভাবে বলে, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন আমার জীবনে খুব খুশি। যা হয়েছে তা ভুলে যান এবং আমাকে আমার মতো করে বাঁচতে দিন। মালতীর কথা শুনে তার শাশুড়ি ও বোন সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর মালতীর স্বামী অমিত শহর থেকে ফিরে আসে এবং মায়ের ব্যবহারের কথা শুনে তার খুব খারাপ লাগে। সে তার স্ত্রী মালতীর সাথে একটা বড় বাড়ি কিনে হাসি খুশিতে আলাদা থাকতে শুরু করে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই। একটি সুন্দর পরিদেশে রানী মায়াবতী তার মেয়ে সিন্ড্রেলার সাথে বাস করতেন। সিন্ড্রেলা ছিল অত্যন্ত দয়ালু এবং ভালো মনের একজন মানুষ। সে সবসময় সবাইকে সাহায্য করত, কিন্তু তার গায়ের রং কালো হওয়ার কারণে পরিদেশের কেউ তাকে পছন্দ করত না। সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, যা সিন্ড্রেলার খুব খারাপ লাগত। রানী মায়াবতী সিন্ড্রেলাকে সুন্দর করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার কোনো জাদুকরী শক্তি সিন্ড্রেলার উপর কাজ করত না। একদিন সিন্ড্রেলা দুঃখী হয়ে পৃথিবী লোকে চলে আসে। সেখানে তার দেখা হয় আরিয়ান নামে একটি ছেলের সাথে। সিন্ড্রেলা তাকে জিজ্ঞেস করে, শুনুন, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? আরিয়ান উত্তর দেয়, আমার নাম আরিয়ান, আমি এই গ্রামেই থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। সিন্ড্রেলা বলে, আমার নাম সিন্ড্রেলা, আমি পাশের গ্রাম থেকে ঘুরতে এসেছি। এভাবেই সিন্ড্রেলা ও আরিয়ানের মধ্যে বন্ধুত্ব হয়, যা কিছুদিনের মধ্যেই ভালোবাসায় রূপ নেয়। আরিয়ান ছিল অত্যন্ত বুদ্ধিমান ও ভালো ছেলে। তার কাছে রূপের কোনো গুরুত্ব ছিল না।
তাই তারা একদিন বিয়ে করে নেয়। যখন সিন্ড্রেলা তার মা রানী মায়াবতীকে এই কথা জানায়, রানী মায়াবতী অবাক হয়ে বলেন, এত তাড়াতাড়ি কেন বিয়ে করলে, তাও আবার পৃথিবীর এক বাসিন্দার সাথে? আমাকে একবার জিজ্ঞেস করলে না কেন? সিন্ড্রেলা বলে, মা, আপনি তো জানেন পরিদেশের সবাই আমাকে নিয়ে কতটা হাসাহাসি করে, কেউ আমার সাথে কথা বলতে চায় না। কিন্তু আরিয়ান তেমন নয়, তাই আমি তাকে বিয়ে করেছি এবং আজ থেকে আমি তার সাথেই পৃথিবীতে থাকব। রানী মায়াবতী বলেন, সব ঠিক আছে মা, কিন্তু তুমি কি জানো কোনো পরী যদি সাধারণ মানুষকে বিয়ে করে তবে তাকে সব জাদুকরী শক্তি হারিয়ে সাধারণ মানুষ হয়ে যেতে হয়। সিন্ড্রেলা উত্তর দেয়, আমি সব শক্তি ত্যাগ করতে রাজি আছি মা, শুধু আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সিন্ড্রেলা তার সব জাদুকরী শক্তি ত্যাগ করে পৃথিবীতে চলে আসে, কিন্তু এখানেও আরিয়ানের মা সুলতানা সিন্ড্রেলার কালো রঙের কারণে তাকে মেনে নেন না। উল্টো তিনি তার উপর অত্যাচার শুরু করেন। সুলতানা তার বড় বউ রূপসাকে খুব ভালোবাসতেন, কারণ সে দেখতে খুব সুন্দরী ছিল। একদিন সুলতানা চিৎকার করে বলেন, ওরে অকুলক্ষিনী, সকাল থেকে বসে আছি, এখনো এক কাপ চা পেলাম না। তোর এই কালো মুখ দেখলে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে, যা এখান থেকে। এভাবেই সুলতানা কথায় কথায় সিন্ড্রেলাকে অপমান করতেন। একদিন সুলতানা সিন্ড্রেলাকে বলেন, কাল গ্রামের কিছু মহিলা তোকে দেখতে আসবে, তাদের জন্য ভালো খাবার তৈরি করবি। তোর চেহারা দেখে না হলেও অন্তত রান্নার স্বাদ পেয়ে যেন তোর প্রশংসা করে। আর বড় বউ, তুমিও কাল ভালো করে সেজে থেকো, কারণ কাল তোমাদের দুজনেরই মুখ দেখানোর অনুষ্ঠান। পরের দিন গ্রামের মহিলারা এসে খাবার খেয়ে খুব প্রশংসা করে এবং বলে, সুলতানা, তুই খুব ভাগ্যবতী যে তোর ছোট বউ এত সুন্দর রান্না করে। সুলতানা নাক ছিটকে বলে, রান্না তো সবাই পারে, আমি আমার বড় বউকে ডাকছি, সে খুব সুন্দরী, আগে তো দেখো। কিন্তু বড় বউ রূপসাকে দেখে গ্রামের মহিলারা তাকে খোঁচা দিয়ে বলে, সুন্দরী তো খুব, কিন্তু ঘরের কাজ কি কিছু পারে, নাকি সারাদিন শুধু মেকআপই করে? এভাবেই সেই দিনের মতো সিন্ড্রেলা সবার কাছেই প্রশংসা পায়। সিন্ড্রেলা কখনো আরিয়ানের কাছে তার মায়ের খারাপ ব্যবহারের কথা বলতো না। একদিন রান্নাঘরে কাজ করার সময় রূপসা এসে তাকে কফি বানিয়ে দিতে বলে। সিন্ড্রেলা যখন বলে যে সে বাসন ধুয়ে কফি দিচ্ছে, তখন রূপসা রেগে গিয়ে শাশুড়ির কাছে মিথ্যে নালিশ করে। সুলতানা রেগে গিয়ে সিন্ড্রেলাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সিন্ড্রেলা কাঁদতে কাঁদতে নদীর ধারে গিয়ে বসে। তার কান্নার শব্দ শুনে রানী মায়াবতী সেখানে হাজির হন। সব শুনে রানী মায়াবতী বলেন, মা, যে কারণে তুমি পরিদেশ ছেড়েছিলে সেই একই সমস্যা তোমাকে এখানেও কষ্ট দিচ্ছে, কিন্তু এখন আমার কাছে সমাধান আছে। এই বলে রানী মায়াবতী জাদুকরী শক্তি দিয়ে সিন্ড্রেলাকে একটি জাদুকরী লিপস্টিক দেন। সেই লিপস্টিক মাখতেই সিন্ড্রেলা অত্যন্ত সুন্দরী হয়ে ওঠে এবং তার হারানো জাদুকরী শক্তিও ফিরে পায়। সিন্ড্রেলা যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তার শাশুড়ির শরীর খুব খারাপ, কিন্তু বড় বউ তার কোনো সেবাই করছে না। সুলতানা তখন তার ছোট বউয়ের কথা ভেবে অনুতপ্ত হচ্ছিলেন। সিন্ড্রেলাকে অত সুন্দরী অবস্থায় দেখে সুলতানা অবাক হয়ে যান। সিন্ড্রেলা তাকে সব সত্যি কথা খুলে বলে। শাশুড়ি তার ভুলের জন্য ক্ষমা চান এবং বলেন, আমাকে মাফ করে দাও ছোট বউ, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি তোমাকে তোমার গায়ের রঙের জন্য কত কথা শুনিয়েছি, কিন্তু তুমি যখন ছিলে না, আমার অসুস্থতায় আমার এই সুন্দরী বউ আমাকে একটুও সেবা করেনি। আমি বুঝতে পেরেছি, মুখের সৌন্দর্য, গায়ের সৌন্দর্য সব কিছু নয়, মনের সৌন্দর্যই আসল। তুমি আমার কখনো অযত্ন করনি, আর সেই আমি কিনা তোমাকে সামান্য একটা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও মা। সিন্ড্রেলা তাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার কোনো অভিযোগ নেই, আমি তো শুধু আপনাদের সাথে সুখে শান্তিতে থাকতে চাই। শেষ পর্যন্ত সিন্ড্রেলা তার স্বামীকে নিয়ে এবং শাশুড়ির সাথে
হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। সিন্ড্রেলা সুন্দরী হয়ে ওঠার পর একদিন হঠাৎ আকাশ থেকে এক মায়াবী আলো নেমে এলো এবং স্বয়ং রানী পরী সেখানে আবির্ভূত হলেন। তাকে দেখে শাশুড়ি এবং বড় যা ভয়ে কাঁপতে লাগলেন। তারা ভাবলেন সিন্ড্রেলার উপর করা সব অন্যায়ের জন্য রানী পরী নিশ্চয়ই তাদের কঠিন শাস্তি দেবেন। কিন্তু সিন্ড্রেলা তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা এখন আমাকে খুব ভালোবাসে। মেয়ের মমতা দেখে রানী পরীও শান্ত হলেন। তখন রানী মায়াবতী সিন্ড্রেলার শাশুড়ির হাত ধরে বললেন, দেখুন, মানুষের রূপ নয়, গুণই আসল পরিচয়। আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করার জন্য তার সকল পরিশক্তি ত্যাগ করে এখানে এসেছেন। আমিও চাই আপনারা সবাই আমার মেয়েকে নিয়ে সুখে থাকেন। তখন শাশুড়ি বুঝতে পারল সিন্ড্রেলা কত বড় ত্যাগ করেছে শুধু তাদের সঙ্গে থাকার জন্য। এরপর রানী পরী সিন্ড্রেলাকে একজোড়া জাদুকরি চুড়ি উপহার দিয়ে আবারও পরিদেশে ফিরে গেলেন। যে চুড়ি সিন্ড্রেলা গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষদের বিপদে সাহায্য করার জন্য ব্যবহার করত এবং তাদের পাশে থাকত। এভাবেই সিন্ড্রেলা শুধু তার শ্বশুর বাড়ির নয়, পুরো গ্রামের সবার উপকার করতে লাগলো আর সবার কাছে প্রিয় হয়ে উঠল। এরপর থেকে সবাই হিংসা ভুলে একসাথে পরম সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।